সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো। দেখো, আমার এই আজকের ক্লাসটিতে আমি যে প্যাসেজটি তোমাদের জন্য বেছে নিয়েছি, এটি রাজশাহী বোর্ড 2024 সালের পরীক্ষাতে এসেছিল। তো কারেক্ট ফর্মস অফ ভার্বসের যদি তুমি আসলে ফুল মার্কস পেতে চাও, তাহলে কিন্তু প্র্যাকটিস করার কোনো অল্টারনেটিভ নেই। শুধুমাত্র তুমি যে বোর্ডে পরীক্ষা দিবে, এই বোর্ডের প্রশ্নগুলো কিন্তু প্র্যাকটিস করলে হবে না, কারণ সম্ভাবনা থাকে যে পরের বছর বা তুমি যখন আসলে এক্সাম দিবে, তখন অন্য কোনো একটি বোর্ড থেকে কোনো একটি প্রশ্ন কিন্তু কমন চলে আসতে পারে। আর আমার এই পড়ানোর পদ্ধতির মেইন টার্গেট কিন্তু কমন পড়া না। আমার এই পড়ানোর মেইন টার্গেটটি হচ্ছে তুমি যাতে এমনভাবে প্র্যাকটিস করো বা এমনভাবে প্র্যাকটিস করা বা বোঝা শিখো, যেই বোঝা বা প্র্যাকটিস করার মাধ্যমে তুমি যে জ্ঞানটি আসলে লাভ করবে, সেটির মাধ্যমে তুমি যে কোনো প্রশ্ন পরীক্ষাতে আসুক না কেন, সেটি যাতে তুমি পেরে আসতে পারো। এবং তোমরা জানো যে গ্রামারে যদি তুমি আসলে মেজরিটি অফ দ্য মার্কস যদি তুমি তুলে নিয়ে আসতে না পারো, তাহলে কিন্তু রিটেন থেকে আসলে অনেক মার্কস তুলে আনা এবং 80-র উপরে নাম্বার নিশ্চিত করাটা একটু কঠিন হয়ে যায়। তো তুমি যদি আসলে ফুল ফোকাসটা এরকম রাখো যে গ্রামারে আমি একদম ফুল মার্কস তুলে নিয়ে আসবো এবং এর জন্য যত প্রকার প্র্যাকটিস করা লাগে আমি করব, তাহলে তুমি দেখবে যে তোমার জন্য আসলে ইংলিশে 2 পেপারে 160 মার্কসের উপরে পাওয়া আসলে তেমন কোনো কঠিন কোনো কাজ হবে না। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবে, তাহলে বুঝতে পারবে যে আমি আসলে কোন প্যাটার্নে তোমাদেরকে পড়ানোর চেষ্টা করছি। তো ভিডিওটি যদি তোমার ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। এখানে দেখো, আমাদের যে ফার্স্ট যে সেন্টেন্সটি রয়েছে, এখানে বলা হয়েছে দ্য লাইফ অফ আওয়ার ফার্মার্স, মানে আমাদের যে কৃষকরা রয়েছে, কারণ ফার্মার মানে হচ্ছে কৃষক, তাদের জীবনের কথা বলা হচ্ছে। তার মানে বোঝা যাচ্ছে যে এই প্যাসেজটা কৃষকদেরকে নিয়েই হবে। এখানে দেখো বলা হয়েছে ব্ল্যাঙ্কস, এরপর বলা রয়েছে বি ফুল অফ হার্ডশিপস। হার্ডশিপ মানে কিন্তু কি? কষ্ট। তাহলে আমাদের কৃষকদের জীবন কি? কষ্টে পরিপূর্ণ। তাহলে যেহেতু আমরা জানি যে বি মানে হচ্ছে অ্যাম ইজ আর বা ওয়াজ ওয়ারের মধ্যে থেকে কিছু একটা, আর প্রথমে আসলে এখানে এটা তো চিরসত্য, তাই না, যে তাদের জীবনটা আসলে কষ্টে পরিপূর্ণ। তো এখানে পাস্ট টেন্স হওয়ার কোনো সম্ভাবনা নাই। তো যেহেতু পাস্ট টেন্স হওয়ার কোনো সম্ভাবনা নাই, আর আমাদের এখানে বলা হচ্ছে কি, ফার্মারদের কথা কিন্তু বলা হচ্ছে না, ফার্মারদের জীবনের কথা এখানে বলা হচ্ছে। তো আমরা এটিকে সিঙ্গুলার ধরেই কিন্তু এখানে যদি জাস্ট ইজ বসায় রাখি, তাহলে কিন্তু দেখো আমাদের সেন্টেন্সটি কভার হয়ে যাচ্ছে। তো আমাদের কৃষকদের জীবন কি? ইজ ফুল অফ হার্ডশিপ, তার মানে তাদের জীবন কষ্টে পরিপূর্ণ। এরপর দেখো বলেছে যে ম্যানি এ ফার্মার। এখানে একটি মজার জিনিস রয়েছে, ম্যানি মানে কিন্তু অনেক, এটিকে আমরা প্লুরাল হিসেবে কাউন্ট করে থাকি, কিন্তু যখন ম্যানি এ থাকবে তখন কিন্তু আমরা কি করব? সিঙ্গুলার নাউন হিসেবে কাউন্ট করার চেষ্টা করব। তো সিঙ্গুলার যদি কাউন্ট করি, তাহলে দেখো ম্যানি এ ফার্মার, তাহলে আমরা এখানে কি লিখব? এখানে কি আমরা ডু নট নো লিখব নাকি ডাজ নট নো লিখব? আমরা কিন্তু এখানে ডাজ নট নো দিয়ে আমরা কভার করব। দেখো আমরা এখানে যদি সিম্পলি লিখে দিই যে ডাজ নট নো, তাহলে কিন্তু দেখো আমার এখানে অ্যান্সারটি হয়ে যাচ্ছে যে ম্যানি এ ফার্মার ডাজ নট নো, তারা জানে না। কি জানে না? হাউ টু কাল্টিভেট সায়েন্টিফিক্যালি। দেখো, কাল্টিভেট মানে কিন্তু চাষাবাদ করা, এটা তোমরা সবাই জানো বেশিরভাগ। আর সায়েন্টিফিক্যালি মানে হচ্ছে বৈজ্ঞানিকভাবে। তো তোমরা দেখবে যে এই কৃষকরা বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু শিক্ষিত হয় না। তো যেহেতু সে শিক্ষিত হয় না, সে পড়াশোনা জানে না, তো সে কীভাবে আসলে বৈজ্ঞানিক পদ্ধতিগুলো জানবে? তো সে আসলে জানে না যে কিভাবে বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষ করতে হয়। এই সেটা আসলে কে? অনেক কৃষকই। তো এখানে আমরা সিঙ্গুলার ধরেই কিন্তু এখানে মোটামুটি কাজটি করে ফেলেছি। এরপর দেখো কি বলেছে যে দে ওয়ার্ক হার্ড ফ্রম ডন টু ডাস্ক। এই ডন টু ডাস্ক মানে হচ্ছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। তাহলে তারা কঠোর পরিশ্রম করে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। তারপর দেখো বলছে যে বাট কিন্তু দেয়ার টোয়েল। টোয়েল মানে কিন্তু কঠোর পরিশ্রম, তাদের টোয়েল ড্যাশ গো অ্যাওয়ে ডিউ টু ল্যাক অফ সায়েন্টিফিক নলেজ। তাহলে তাদের যে পরিশ্রম আছে এটি বৃথা হয়ে যায়। কেন বৃথা হয়ে যায়? যেহেতু তাদের বৈজ্ঞানিক জ্ঞানের অভাব রয়েছে। ল্যাক মানে কিন্তু অভাব। তাহলে এখানে যেহেতু গো রয়েছে, তাহলে আমরা দেখো এখানে কি করব, তাদের যে এখানে বলা হচ্ছে টোয়েল বা কঠোর পরিশ্রমের কথা, এখানে কিন্তু তাহলে মেইন আমার যে কিটা সেটা হচ্ছে তাদের কঠোর পরিশ্রম। এটি চলে যায়, গো মানে কিন্তু যাওয়া। তো দেখো এই গোকে আমাদেরকে এখন কি করতে হবে? মিনিংয়ের দিক থেকে পরিবর্তন করতে হবে। সো সেটির ক্ষেত্রে আমরা কি করব, যে এই তাদের যে কঠোর পরিশ্রমের কথা বলা হচ্ছে, এখানে আমরা লিখব গোস অ্যাওয়ে, চলে যায়। গো মানে হচ্ছে যাওয়া, আর আমি যখন এখানে গোস অ্যাওয়ে দিয়ে দিব, তখন এর অর্থ হয়ে যাবে চলে যায়। কোথায় চলে যায় বা কেন চলে যায়? তাদের যেহেতু সায়েন্টিফিক বা বৈজ্ঞানিক জ্ঞান নাই, এর জন্য তাদের এই কঠোর পরিশ্রম বৃথা যায়। আওয়ার গভর্নমেন্ট বা দেখো আমাদের সরকার অফার্স বা কি করে? অফার করে বা তাদেরকে আসলে কি করে? বিভিন্ন প্রস্তাব দেয় এ লট অফ অপরচুনিটিস। অপরচুনিটি মানে কি? সুযোগ সুবিধা। তাহলে তাদেরকে কি প্রস্তাব করে? অনেক সুযোগ সুবিধা প্রস্তাব করে।
উইথ এ ভিউ টু। দেখো এই রুলসটা বোর্ডের পরীক্ষাতে বেশিরভাগ ক্ষেত্রেই 100% ইম্পর্টেন্ট। কেন? কারণ এই উইথ এ ভিউ টু দিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই তুমি প্রশ্নে দেখবে একটি বা দুটি কিন্তু তুমি কমন পাবে। তো দেখো উইথ এ ভিউ টু মানে আমরা জানি এরপরে চোখ বন্ধ করে কি করা লাগবে, ভার্বের সাথে আইএনজি যুক্ত করা লাগবে। তো উইথ এ ভিউ টুর পরে এখানে কি রয়েছে, এলিমিনেট দেয়ার সাফারিংস, তাদের যে দুর্দশা রয়েছে, এলিমিনেট মানে কিন্তু কি, এগুলোকে দূরীভূত করা। তাহলে তাদের এই দুর্দশাগুলোকে দূরীভূত করার উদ্দেশ্যে আমাদের সরকার কি করে, অনেক সুযোগ সুবিধা তাদেরকে অফার করে। তাহলে আমরা এখানে কি লিখবো, নিয়ম অনুযায়ী ওই যে যেটা বললাম যে এলিমিনেটিং, আর কোনো কাজ কিন্তু এখানে আমাদের নেই, এলিমিনেটিং দেয়ার সাফারিংস। এখানেও দেখো আমাদের একটি অ্যান্সার খুব সহজেই হয়ে গেল। এরপর লক্ষ্য করো বলছে যে আনফর্চুনেটলি বা দুর্ভাগ্যবশত দে, এরপর বলছে একটি ব্ল্যাঙ্কস রয়েছে, নট অ্যাভেল দেমসেলফ অফ দোজ অপরচুনিটিস, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তারা পায় না বা তারা অর্জন করতে পারে না ওই সুযোগ সুবিধাগুলোকে, যেই সুযোগ সুবিধাগুলো আমরা আগের লাইনে আসলে করে আসলাম। তো এইখানে দেখো দে, যেহেতু দে রয়েছে মানে তারা, এখানে কিন্তু আর আমরা ডাজ ব্যবহার করতে পারবো না, তাই না? আমাদেরকে এখানে ডু দিয়েই কাজ করতে হবে। তাহলে আমরা কি লিখতে পারি, দেখো আমরা যদি এখানে ডু নট অ্যাভেল লিখি তাহলে কিন্তু আমাদের কাজ শেষ। দে ডু নট অ্যাভেল, তারা সেগুলোকে কি করতে পারে না, অ্যাভেল করতে পারে না বা অ্যাভেল করে না। এরপর দেখো বলছে যে ইট ইজ টাইম, এটাই সময়, ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম মানে হচ্ছে এটাই উপযুক্ত সময়, দে ড্যাশ টু গেট সায়েন্টিফিক এডুকেশন। এই রুলসটাও আমি বলবো রাইট ফর্ম অফ ভার্বের ক্ষেত্রে অত্যন্তই গুরুত্বপূর্ণ। কেন? কারণ এটিও কিন্তু বোর্ডের পরীক্ষায় অনেক সময় এসে থাকে। যখন তুমি ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম দেখবে আর তারপরে সাবজেক্ট টাইপের কিছু দেখবে, যেমন এখানে দে রয়েছে, উই থাকতে পারে, হি হতে পারে, শি হতে পারে, তখন তুমি চোখ বন্ধ করে এখানে যেই আসলে ওয়ার্ডটাই দেওয়া থাকুক না কেন, তুমি এখানে পাস্ট টেন্স দিয়ে কভার করে দেবে। তাহলে আমরা এখানে কি করব, গেটের পাস্ট ফর্ম গট বসিয়ে দিতে পারি। ইট ইজ হাই টাইম বা এটাই উপযুক্ত সময়, দে গট সায়েন্টিফিক এডুকেশন, তাদের বৈজ্ঞানিক যে শিক্ষা আছে সেটি পাওয়ার উপযুক্ত সময়। অ্যান্ড অল কনসার্নড, কনসার্ন মানে কিন্তু সংশ্লিষ্ট যারা আছে, অর্থাৎ সকল সংশ্লিষ্ট যারা আছে তারা তাদেরকে সাহায্য করার এখনই কি উপযুক্ত সময়। ইফ দে আর এডুকেটেড, দেখো যদি তারা শিক্ষিত হতো, এই ইফ দে আর এডুকেটেড দিয়ে বুঝেছে যদি তারা শিক্ষিত হতো, তার মানে আমরা একটি অনুমান বা পরিকল্পনা করছি যে যদি তারা শিক্ষিত হতো, দে ড্যাশ টু কন্ট্রিবিউট বেটার টু দ্য প্রসপারিটি অফ দ্য কান্ট্রি, তার মানে তারা কি করতে পারতো, অবদান রাখতে পারতো দেশের প্রসপারিটি বা উন্নয়নে। এখন তুমি একটা জিনিস বোঝার চেষ্টা করো, তুমি ইংলিশে ভালো করতে গেলে আগে তোমাকে বাংলাতে ভালো হতে হবে। আমি সবসময় এটি বলে থাকি, তার কারণ হচ্ছে কি, দেখো তুমি বাংলাতে যখন একটা কথা বলবে, যদি আমি ভালো করে পড়াশোনা করতাম তাহলে আমি পরীক্ষায় ভালো ফলাফল করতে পারতাম, তার মানে দেখো কোনোটাই কিন্তু আলটিমেটলি হয় নাই, আমি ভালো করে পড়াশোনা করিও নাই, আমি পরীক্ষাতে ভালো ফল করতেও পারিনি। কিন্তু যদি আমি ভালো করে পড়তাম তাহলে কিন্তু পরীক্ষায় আমি ভালো ফল করতে পারতাম। তো এইখানে কিন্তু সেই সিচুয়েশনটাই দেখো এসেছে, যে আগের যে পার্টটা সেটার সাথে পরের পার্টটা জড়িত। কারণ যদি তারা শিক্ষিত হতো তারা অবদান রাখতে পারতো, কিন্তু তারা যেহেতু শিক্ষিত না তার মানে তারা অবদান রাখতে পারতেছে না। তো যখনই এই ধরনের কোনো সিচুয়েশন আসবে তখনই আমরা কিন্তু কুড বা উড দিয়ে কমপ্লিট করব। তো আমরা এখানে দেখো কুড মানে হচ্ছে পারতো, তাহলে আমরা কি লিখলাম, দে, আমরা এখানে কুড বসাইলাম, কুড বসাইতাম মানে তারা পারতো, দে কুড, তারা পারতো। এখন কুডের পরে তো কন্ট্রিবিউট যেই ওয়ার্ডটা আছে এটি কিন্তু আর আমরা চেঞ্জ করতে পারবো না, কারণ মোডাল অক্সিলারি যে ভার্বগুলো রয়েছে সেগুলোর পরে কিন্তু ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। তো দে কুড কন্ট্রিবিউট বেটার, তাহলে তারা কি করতে পারতো, তারা বেটার অবদান রাখতে পারতো। কোথায় অবদান রাখতে পারতো, আমাদের দেশের যে উন্নয়ন আছে সেখানে অবদান রাখতে পারতো। এরপর দেখো বলছে যে দ্য প্রসপারিটি অফ আওয়ার কান্ট্রি, অর্থাৎ আমাদের দেশের যে উন্নয়ন, ড্যাশ টু লাই ইন দেয়ার প্রপার এডুকেশন, অর্থাৎ তাদের শিক্ষাটা যদি প্রপার হয় সেখানে কিন্তু আমাদের দেশের যে উন্নতি রয়েছে সেটি নিহিত। তো আমরা এখানে যেহেতু টু লাই রয়েছে, এখানে তো আর আমরা টু লাই বসাতে পারবো না, কারণ আমাদের দেশের যে উন্নয়ন সেটি নিহিত রয়েছে। এই যে নিহিত রয়েছে এই ধরনের মিনিং করার জন্য আমরা সাধারণত এস যুক্ত করি। তো আর এখানে যদি আমি টু যদি রাখি তাহলে তো আর আমি সেটি পারছি না। তো আমি কি করবো, জাস্ট সিম্পলি এখানে লাইস লিখে রাখবো। দেখো আওয়ার কান্ট্রি লাইস ইন দেয়ার প্রপার এডুকেশন, তার মানে তাদের যদি শিক্ষাটা প্রপার হয় আমার দেশেরও উন্নয়ন হবে। এডুকেটিং এ ফার্মার, অর্থাৎ একজন কৃষককে শিক্ষিত করা, ড্যাশ, এরপর দেখো বলছে মেন এডুকেটিং এ ফ্যামিলি অ্যান্ড এ নেশন, তার মানে একটি কৃষককে শিক্ষিত করা এর অর্থ হলো, মেন মানে কিন্তু অর্থ,
আর আমার এখানে কি দরকার, যে অর্থ হলো, অর্থাৎ এই মেনটাকে কিন্তু আমাকে পরিবর্তন করে বসাতে হবে। তো সেটি আমরা কি করব, এখানে যেহেতু এডুকেটিং বা শিক্ষিত করার কথা বলা হয়েছে, এটিকে যদি আমরা সাবজেক্ট হিসেবে কাউন্ট করি, তাহলে আমরা এখানে কি বসাতে পারবো, আমরা এখানে মিনস বসাতে পারবো, যে এর অর্থ হলো কি, এডুকেটিং এ ফ্যামিলি অ্যান্ড এ নেশন, একটি পরিবারকে শিক্ষিত করা এবং একটি জাতিকে শিক্ষিত করা। যেহেতু আমাদের জাতির বেশিরভাগ অংশই আসলে কি, কৃষি পেশার সাথে সংশ্লিষ্ট। অ্যান্ড ইট ড্যাশ টু রেজাল্ট ইন গ্রেটার সাকসেস, এবং এটি কি করবে, আমাদেরকে ফলাফল দিবে। তো ফলাফল দিবে, আর রেজাল্ট মানে হচ্ছে ফলাফল, সো ফলাফল দিবে এই ধরনের অর্থ যদি আমি বোঝাই, তাহলে কিন্তু সেই ক্ষেত্রে আমাকে এই ওয়ার্ডটি পরিবর্তন করতে হচ্ছে। দেখো আমি এখানে কি করতে পারি, এখানে রেজাল্ট লিখে জাস্ট একটি অ্যাজ যদি আমি যুক্ত করে দিই, অ্যান্ড ইট রেজাল্টস, এবং এটি ফলাফল দিবে ইন গ্রেটার সাকসেস ইন এভরি সেক্টর অফ দ্য কান্ট্রি, তার মানে দেশের প্রতিটি সেক্টরে এটি কি করবে, ফলাফল দিবে। তো দেখো খুব অল্প কয়েকটা রুলসের মাধ্যমে, যে উইথ এ ভিউ টু থাকলে কি হয়, প্রেজেন্ট টেন্স হলে কি হয়, পাস্ট টেন্স হলে কি হয়, এখন এটা এভাবে হয়েছে, তার মানে অতীতে এটা কিভাবে হইতে পারতো, হ্যাঁ, আর কখন অ্যাস যুক্ত করতে হয়, কখন অ্যাস ছাড়া করতে হয়, এই কয়েকটা রুলস জানার মাধ্যমে আমি কিন্তু সর্বোচ্চ এখানে 10টা বা 5টা রুলস আসলে দেখাচ্ছি। এর বেশি কিন্তু রুলস আসলে আমাদের এখানে দরকার নাই। তো তুমি দেখো, তুমি যদি এভাবে বুঝে বুঝে প্রতিনিয়ত বোর্ডের প্রশ্ন কিংবা স্কুল কলেজের টেস্ট পেপারগুলোতে যে প্রশ্নগুলো আসলে দেওয়া থাকে, সেগুলো যদি তুমি প্রচুর পরিমাণে প্র্যাকটিস করো, বোর্ডের পরীক্ষায় তোমার সফলতা অবশ্যই নিশ্চিত। আর অবশ্যই আমার ভিডিওগুলো রেগুলার দেখবে এবং বাসায় অবশ্যই প্র্যাকটিস করবে। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ভিডিওটি যদি অবশ্যই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। কথা হবে নতুন কোনো ভিডিওতে। টিল দেন, থ্যাঙ্কস ফর ওয়াচিং। বাই বাই।